আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। চলে এলাম আমি অপরাজিতা, গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম হুমায়ুন আহমেদের উপন্যাস এসব দিনরাত্রির দ্বিতীয় পর্ব। চলুন শুনে নেওয়া যাক আজ দ্বিতীয় পর্বে কি আছে। নীলু হাসি গোপন করবার জন্য মুখ অন্যদিকে ফেরালো। সে বুড়ো মানুষটির এই দুর্বলতাটা খুব ভালো জানে। ফাঁক পেলেই তিনি স্ত্রীর প্রসঙ্গে একটি প্রশংসাসূচক মন্তব্য করে নিজেই অপ্রস্তুত হয়ে পড়েন, এখন যেমন হয়েছেন। নীলু বলল, চা খাবেন বাবা? এক কাপ চা করে দিই? দাও, চিনি দিও না, চিনিটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নাকি বাবা? হুম, চিনি যেমন ক্ষতি করে, লবণও সেরকম ক্ষতি করে। এই জন্য প্রেশার হলে লবণ খাওয়া কমাতে বলে ডাক্তাররা। সাদা রঙের সব খাদ্যদ্রব্যই আসলে শরীরের পক্ষে ক্ষতিকর। নীলু হেসে বলল, দুধ? দুধও তো সাদা। হোসেন সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে বসে রইলেন। নীলুর নিজের কাছেই খারাপ লাগতে লাগলো। দুধের প্রসঙ্গটা না তুললেও হতো। আপনার চায়ে দুধ দেব বাবা? নীলু তার শ্বশুরকে খুব ভালো মতোই চেনে। লিকার চা এক চুমুক খেয়েই তিনি বলবেন, এক চামচ চিনি দাও তো মা। চিনি দেবার পর বলবেন, আধ চামচ দুধও দাও, কেমন কষা কষা লাগছে চাটা, জাল বোধহয় বেশি হয়েছে। নীলু চায়ের কাপ নিয়ে ঢুকে দেখল হোসেন সাহেব বাবুকে কোলে নিয়ে বসে আছেন। তিনি নীলুকে দেখে লজ্জিত ভঙ্গিতে বললেন, হাত পা নাড়ানাড়ি করছিল, ভাবলাম উঠে পড়ে কিনা, কোলে নিতেই শান্ত। চা নিন বাবা। চায়ে চুমুক দিয়ে হোসেন সাহেব তৃপ্তির স্বরে বললেন, আহ, ফার্স্ট ক্লাস চা হয়েছে মা। একটু বোধহয় চিনি দিয়েছ? এক চামচ দিয়েছি। ভালো করেছ, বিনা চিনির চা বিষের মতো লাগে। নীলু বলল, সিগারেট খাবেন? দেব? দেখি, দাও। তোমার শাশুড়ি উঠে না পড়লে হয়। ওনার উঠতে দেরি আছে। নীলু ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট বের করল। হোসেন সাহেব এবং নীলুর মধ্যে এই গোপন ব্যাপারটি আছে। মনোয়ারা যখন ঘুমিয়ে থাকেন কিংবা বাইরে কোথাও যান, তখন হোসেন সাহেব ইতস্তত করে বলেন, বৌমা, দেখো তো শফিক তার সিগারেটের প্যাকেট ফেলে গেছে কিনা, ফেলে গেলে একটা দাও। শফিক সিগারেটের প্যাকেট ফেলে যাবার লোক কিনা। নীলু তার জন্য সিগারেট আনিয়ে আলাদা লুকিয়ে রাখে। মাঝে মাঝে শফিকের ভাই রফিকও সেখানে ভাগ বসায়, শ্বশুরের ছোট ছেলে। ভাবি, গোপন জায়গা থেকে একটা সিগারেট ছাড়ো তো। নীলু এড়িয়ে যাবার চেষ্টা করে। আমার কাছে নেই। দাও না ভাবি, প্লিজ, এরকম করো কেন? উপায় নেই, দিতে হয়। রফিক আয়েশ করে সিগারেটে টান দিয়ে বলে, তোমার চেহারা এত মায়া মায়া, কিন্তু আচার আচরণ এত কঠিন কেন ভাবি? কঠিন কোথায় দেখলে? দিলাম তো একটা। তুমি বলেই একটা দিলে। পৃথিবীর অন্য সব ভাবিরা গোটা একটা প্যাকেট আনিয়ে দিত। তাই নাকি? হ্যাঁ তাই। এখন শোনো ভাবি, তুমি তোমার মেইলি বুদ্ধি দিয়ে একটা সমস্যার সমাধান করে ফেলো তো, একটা কঠিন সমস্যা। রফিক আজগুবি একটা সমস্যা হাজির করবে হয়তো। সেই সমস্যার কোনো আগা নেই, মাথা নেই। যেমন গত সপ্তাহে সে গম্ভীর মুখে বলবে, আচ্ছা ভাবি, ধরো একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হয়েছে, খুবই পছন্দ, রীতিমতো লাভ যাকে বলে। এখন ছেলেটা মেয়েটাকে সেই কথাটা বলতে চায়, বা নিজের অনুভূতির ব্যাপারটা মেয়েটাকে বুঝতে দিতে চায়। কিভাবে সেটা করা উচিত? নীলু হাসি মুখে বলল, মেয়েটাকে, মেয়ে যেই হোক, তুমি সমস্যাটার সমাধান করো। কি যে বলো না ভাবি, তুমি একেবারে পাগল ছাগলের মতো কথা বলছো ভাবি। আমি চাচ্ছি একটা ইউনিক কিছু, যেখানে হাই ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে। ছেলেটা একটা চিঠি লিখবে কিংবা মুখে বলবে। তাহলে এক কাজ করো, মেয়েটার সামনে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ো, তারপর গড়াগড়ি খেতে থাকো। যখন চারিদিকে লোকজন জমে যাবে এবং মেয়েটিও এসে পাশে দাঁড়াবে, তখন ফিস ফিস করে বলো, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমার কাছ থেকে এরকম ঠাট্টা তামাশা আমি আশা করিনি ভাবি। মোস্ট আনফর্চুনেট। খুব সিরিয়াস নাকি? রফিক জবাব না দিয়ে উঠে পড়ে।
ভাইয়ে ভাইয়ে এমন অমিল হয় কি করে নীলু প্রায়ই ভাবে। শফিকের সঙ্গে রফিকের কোনো মিল নেই। শফিক উত্তর মেরু হলে রফিক দক্ষিণ মেরু। শফিকের চরিত্রে হালকা কোনো ব্যাপারই নেই। সকালবেলা ঘুম থেকে উঠবে, কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল সারবে, নাশতা খেয়ে অফিসের জন্য তৈরি হবে। এক ফাঁকে শুধু বলবে, নীলু দেখো তো পত্রিকা এসেছে কিনা। সকালবেলা কথাবার্তা এই পর্যন্তই। তাকে কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ হুঁ ছাড়া অন্য কোনো জবাব দেবে না। পারিবারিক সমস্যার ব্যাপারগুলো সে শুনবে খুব মন দিয়ে, কখনোই কোনো প্রশ্ন করবে না। সমস্যার সমাধান করবে এক লাইনে। নীলু প্রথম দিকে বলতো, কথা কম বলো কেন এত তুমি? কথা বলতে কি তোমার কষ্ট হয়? শফিক বলতো, না, কষ্ট হয় না। তাহলে দিনরাত মুখ বন্ধ করে থাকো কিভাবে? অন্যের কথা শুনতেই আমার বেশি ভালো লাগে যে। এটাও সত্যি নয়। সবাই মিলে হয়তো কথাবার্তা বলছে, হঠাৎ দেখা যাবে শফিক নিঃশব্দে উঠে চলে গেছে, যেন কোথাও তার কোনো ভূমিকা নেই। ফুটফুটে একটা মেয়ে হয়েছে, এ নিয়েও তার তেমন কোনো উৎসাহই নেই। শাহানা একবার বলল, ভাইয়া তুমি তো কখনোই বাবুকে কোলে নাও না। সে হেসে বলেছে, ছোট বাচ্চা, ঘাড় শক্ত হয়নি, এজন্যই নেই না। একটু বড় হোক, বড়সড় হলে দেখবি কোল থেকে আর নামাবই না। নীলুর প্রায় মনে হয় শফিকের ভেতর মায়া মমতাটা বোধহয় একটু কম। একটু না, হয়তো অনেকটাই কম। নীলুর যখন অ্যাবর্শন হলো, ভয়াবহ অবস্থা, হাসপাতালে কাটাতে হলো তাকে 15 দিনের মতো। এই 15 দিনে শফিক তাকে দেখতে গেল মাত্র 3 দিন, যেন বাইরের কোনো অল্প পরিচিত আত্মীয় তাকে দেখতে গিয়েছে। 4-5 মিনিট বসেই উঠে দাঁড়িয়ে বলেছে, যাই নীলু। নীলুর চোখে প্রায় পানি চলে এসে গিয়েছিল। সে কিছু বলল না, চোখের পানি গোপন করবার জন্য অন্যদিকে তাকালো। শাহানা অবাক হয়ে বলল, এখনই যাবে কি ভাইয়া? এইমাত্র তো এলে। বসে থেকে করব কি? ভাবির সঙ্গে গল্প করো। শফিক অবাক হয়ে বলেছে, কি গল্প করব? মানুষ এমন অদ্ভুত হয় কেন? প্রায় 5 বছর হয়েছে তাদের বিয়ের। এই দীর্ঘদিনে একবারও সে বলেনি, নীলু এই নাও, তোমার জন্য একটা শাড়ি কিনলাম। এই যে সংসারে নতুন একটি বাবু এসেছে, সবার মধ্যে কত আনন্দ, কত উত্তেজনা, অথচ শফিক শফিক নির্বিকার। রাতের খাওয়া দাওয়া চুকে গেলে ঘণ্টাখানেক বারান্দায় চুপচাপ বসে থাকবে, তারপর অত্যন্ত সহজভাবে ঘুমুতে যাবে। নীলু মাঝে মাঝে কথাবার্তা চালাবার চেষ্টাও করে। বাবুর জন্য কোনো নামটাম ভেবেছ? তোমরাই ঠিক করো একটা। বাবা টুনি রাখতে চান। টুনি কেমন লাগে তোমার? ভালোই তো, টুনিই রাখো। মার আবার টুনি একেবারেই পছন্দ না, বাবার সঙ্গে এই নিয়ে তার লেগে যাচ্ছে। শফিক হাই তুলে বলে, সামান্য একটা নাম নিয়ে এত ঝামেলা কেন? নামটাকে এত সামান্য ভাবছ কেন? সারা জীবন এটা থাকবে। এক জীবনে কত লক্ষ লক্ষ মানুষ তাকে এই নামে ডাকবে। নামটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেছ। তুমি মাঝে মাঝে খুব গুছিয়ে কথা বলো। নীলুর আরো অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু শফিকের নিঃশ্বাস অল্প সময়ের মধ্যেই ভারী হয়ে ওঠে। সে ইদানিং খুব পরিশ্রম করছে। জয়দেবপুরে তাদের নাকি কি একটা কনস্ট্রাকশন হচ্ছে। রোজ 3টার সময় মতিঝিল থেকে চলে যেতে হয় জয়দেবপুরে। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা-10টা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যেতে না যেতেই ঘুম। নীলুর আবার ঘুম কমে গেছে। অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে। ঘরে একটা জিরো পাওয়ারের বাল্ব জ্বলে সারা রাত। নামেই জিরো পাওয়ার, আসলে বেশ আলো, স্পষ্ট সবকিছু দেখা যায়। সে প্রায়ই চুপচাপ বসে বাবুর মুখের দিকে তাকিয়ে থাকে। এত ভালো লাগে তাকিয়ে থাকতে। লাল কম্বলের ফাঁকে টুকটুকে ফর্সা একটা মুখ। ভাগ্যিস মেয়েটি তার মতো কালো হয়নি, ওর চাচার রং পেয়েছে। নীলুর মাঝে মাঝে ইচ্ছে করে সারা রাত বাবুকে কোলে নিয়ে বসে থাকতে। সে তার মেয়ের সঙ্গে মৃদুস্বরে কথাবার্তাও বলে। কি হয়েছে সোনামণি? ওমা ওমা, ঠোঁট বাঁকা করছো কেন আবার? স্বপ্ন দেখেছ মা? ভয়ের স্বপ্ন? দূর বোকা মেয়ে, এই তো আমি পাশে, এই তো তোমার হাত ধরে বসে আছি। উষ্ণ একটি শয্যা, এক পাশে মা, অন্য পাশে বাবা,
তবু ছোটবাবু মাঝে মাঝে ভয় পেয়ে বা অন্য কোনো কারণে চেঁচিয়ে কেঁদে ওঠে। সে কান্না আবার সহজে থামে না। মনোয়ারা উঠে দরজায় ধাক্কা দেন। কি হয়েছে? এই বৌমা। কিছু না মা, এমনি কাঁদছে। আহ, দরজাটা খোলো না, দেখি কি ব্যাপার। শফিক ঘুম ঘুম চোখে দরজা খুলে। মনোয়ারা বিরক্ত স্বরে বলেন, নিশ্চয়ই পিঁপড়া কামড়েছে। কতবার বলি শোবার সময় বিছানার চাদর ভালো করে ঝাড়বে, কোনো একটা কাজও ঠিকমতো করতে পারো না কেন? পিঁপড়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু দুটি মশা পাওয়া যায়, রক্ত খেয়ে লাল হয়ে আছে। বৌমা, শোবার আগে মশারিটাও দেখে নিতে পারো না? না, বাচ্চা কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। হোসেন সাহেব এবার টর্চ হাতে উপস্থিত হন। গম্ভীর গলায় বলেন, পেট ব্যথা, পেট ব্যথার কান্না এরকম থেমে থেমে হয়। এক ডোজ আর্নিকা 200 খেলে আরাম হবে। মনোয়ারা চোখ লাল করে তাকাতেই তিনি চুপ করে যান। চটি ফটফট করতে করতে রফিক এসে উপস্থিত হয়। বড্ড বেশি ক্রাইং হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড? দেখি, আমার কোলে দাও তো ভাবি, 1 মিনিটের মধ্যে কুল ডাউন করে দিচ্ছি। মনোয়ারা ধমকে ওঠেন, ভেজর ভেজর করিস না, যা এখান থেকে। আমি অসুবিধা কি করলাম? এরকম শকুন চক্ষুতে আমার দিকে তাকিয়ে আছো কেন? কান্না যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ করে থেমেও গেল। বাবু হাত পা ছড়িয়ে ঘুমোতে শুরু করল। কে বলবে এই কয়েক মিনিট আগেই সে রীতিমতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। রফিক হাই তুলে বলে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে, এখন ঘুমানো মুশকিল হবে। 1 কাপ চা খেলে মন্দ হতো না, কি বলো ভাবি? নীলু জবাব দেয় না। হোসেন সাহেব ক্ষীণ স্বরে রফিককে সমর্থন করেন। দুধ চিনি ছাড়া হালকা লিকারের 1 কাপ চা খাওয়া যায়, আইডিয়াটা খারাপ না। মনোয়ারা রাগী গলায় বলেন, ঘুমোতে আসো, রাত 2টোর সময় চা বানাতে হবে? মাথাটা খারাপ হয়েছে নাকি? হোসেন সাহেব ঘুমোতে যান। নীলু সত্যি সত্যি রাত 2টোর সময় চা বানাতে যায়। চারদিকে শুনশান নীরবতা। গ্যাসের চুলার নীল আগুন জ্বলছে, বিজ বিজ শব্দ হচ্ছে কেতলিতে। কেন জানি অন্যরকম একটা ভাব আসে নীলুর মনে, অন্য এক ধরনের আনন্দ। পৃথিবীটাকে বড় সুন্দর মনে হয় মাঝে মাঝে। ছোটখাটো দুঃখ তো থাকবেই, তবু সব কিছু ছাড়িয়ে আমাদের চারিদিকে গভীর একটা আনন্দ আছে। এটা যে আছে তা সবসময় আবার ধরা পড়ে না, কিছু রহস্যময় মুহূর্তেই শুধু ধরা পড়ে। গাঢ় আনন্দে নীলুর চোখ ভিজে ওঠে। সে গায়ে চাদর দিয়ে চোখ মুছে। রফিক চায়ের তাগাদা দিতে এসে দৃশ্যটি দেখে থমকে দাঁড়ায়। কাঁদছ কেন ভাবি? কাঁদছি না। রফিক ইতস্তত করে বলল, এবারের আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, এই কথাটা কি তুমি জানো ভাবি? জানি। এরপরও যদি দুপুর রাতে একা একা কাঁদো তাহলে কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। আর কাঁদবে না। নীলু হাসল। তুমি যদি চাও তাহলে একটা খুব মজার গল্প বলে তোমাকে হাসাবার চেষ্টা করতে পারি ভাবি। ঠিক আছে, চেষ্টা করো। রফিক কিছুক্ষণ অন্যমনস্ক থেকে মৃদুস্বরে বলল, কাল ভোরে তুমি আমাকে 100টা টাকা দিতে পারো ধার? আমি 2 সপ্তাহের মধ্যে ফেরত দেব, অনেস্ট। এইটা তোমার মজার গল্প? মজার গল্পটা একটু পরে বলছি, আগে সমস্যার কথাটা বলি নেই। ভাবি, পারবে? 100 তো পারবো না, 50 দিলে হয়? বাকি 50 পাবো কোথায়? খুব যদি দরকার হয় তাহলে তোমার ভাইকে বলে দেখতে পারি। বলবো? বলো, তবে ভাবি আমার কথা বলতে পারবে না, বলবে তোমার নিজের দরকার। ঠিক আছে, বলবো। এখন শোনাও তোমার হাসির গল্প। তারা দুজন চায়ের কাপ হাতে করে বসার ঘরে বসল। রফিক তার নতুন গজানো দাড়িতে হাত বোলাতে বোলাতে গল্প শুরু করল। এক লোক মসজিদে গেছে নামাজ পড়তে, বুঝলে ভাবি? বদনায় পানি বেশি ছিল না, কাজেই একটিমাত্র পা ধোয়া গেল। নামাজ যখন শুরু হলো তখন দেখা গেল ওই লোক বকের মতো এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অন্য পাটি গুটিয়ে রেখেছে। তখন ইমাম সাহেব। এই পর্যন্ত শুনেই নীলু মুখে শাড়ির আঁচল গুজে হাসতে হাসতে ভেঙে পড়ল। রফিক বিরক্ত স্বরে বলল, গল্প না শুনেই হাসছ যে? সবটা শুনে নাও। মেয়ে ছেলেদের সাথে হাসির গল্প বলাও একটা মুসিবত, না শুনেই হাসি।
হোয়াট ইজ দিস? এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির দ্বিতীয় পর্ব। আশা করি আগামী দিনেও আপনারা আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। শরীর এবং মনের একসাথে যত্ন নেবেন।